হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এলাম আমরা 17 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আরও 16টি ক্লাস করানো হয়েছে। তো আজকে আমরা 17 নম্বর ক্লাসে যে টপিকটি নিয়ে পড়াশোনা করব সেটা কি না, আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা। এটি আমাদের পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এই যে আর্য সভ্যতা থেকে আমরা জাস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে, যেগুলো আমাদের পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় বারবার এসেছে বা আসতে পারে, সেইগুলো নিয়ে আলোচনা করব। ওকে। আর তোমরা কিন্তু ভালোভাবে পড়াশোনা করো। এবার টার্গেট রাখতে হবে পুলিশ ইউনিফর্ম নিতেই হবে, কারণ এইরকম সুযোগ বারবার কিন্তু আসবে না। ওকে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এর আগে যে ক্লাসগুলো করানো হয়েছে তোমরা অবশ্যই করে নেবে, কারণ আমরা সামনে যে ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল যে এক্সাম আসছে তাকে টার্গেট করেই কিন্তু আমরা রেগুলার এখানে ক্লাস করছি। আমাদের এবার টার্গেট আউট অফ 25 20+ স্কোর। তো সেই জন্য বলছি যে তোমরা সমস্ত ক্লাসগুলো করো, তো অবশ্যই এখান থেকে তাহলে তোমরা ভালো স্কোর করতে পারবে। ওকে। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে হেডলাইন করা আছে বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা। তো তোমরা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ হ্যান্ড রিটেন নোটস, শুধুমাত্র তোমাদের জন্য আমি নিজে হাতে বসে বসে তৈরি করছি। ওকে। তো বিভিন্ন বই এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় এসছে বা কীরকম কীরকম প্রশ্ন আসতে পারে সব কিছু নিয়ে গুছিয়ে একটা কম্প্যাক্ট নোটস তোমাদের জন্য আমি রেগুলার তৈরি করছি। ভালোভাবে পড়ো, চাকরিটা পেতে হবে এই টার্গেট নিয়ে পড়াশোনা করো। ওকে। তো ভিডিওটি একটু স্কিপ করবে না, ভালোভাবে দেখো। এই ক্লাসটি দেখে কিন্তু তোমরা বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা থেকে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়ে যাবে। এবং এইটুকু শিওর, তোমরা এখানে আজকে যা পড়বে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন পরীক্ষায় পেয়ে যাবে। ওকে। তো প্রথমে দেখতে পাচ্ছ কি না, ঋগ বৈদিক যুগ অ্যান্ড পরবর্তী বৈদিক যুগ, অর্থাৎ যে বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা যেটা আছে আর কি, ঠিক আছে। এটাকে কিন্তু দুটো পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ, একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। অর্থাৎ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ এই সময়টাকে বলা হয় ঋগ বৈদিক যুগ, এবং 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ এই সময়টাকে বলা হয় পরবর্তী বৈদিক যুগ, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখব কি ঋগ বৈদিক যুগ, মানে যেটি আগে ঘটেছিল, এবং তারপরে আমরা দেখব কি পরবর্তী বৈদিক যুগ। ওকে। তো দেখো ঋগ বৈদিক যুগ থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আগে পড়ে নেব, ঠিক আছে। তো ফার্স্ট দেখতে পাচ্ছ যে ম্যাক্স মুলারের মত অনুসারে আর্যরা কোথা থেকে ভারতে এসেছিলেন না, মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিলেন। খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে যে আর্যরা ভারতে এসেছিলেন কোথা থেকে, তো মধ্য এশিয়া। এবার পরীক্ষাতে প্রশ্ন দেয় এটি কার মত অনুসারে, তার ম্যাক্স মুলারের মত অনুসারে। ওকে। নেক্সট হচ্ছে কি না, আর্যরা মূর্তি পূজা করতেন না। অনেক সময় প্রশ্ন থাকে যে আর্যরা কোন পূজা করতেন না, তো মূর্তি পূজা করতেন না। ওকে। তারপর হচ্ছে কি না, আর্যদের ধর্মের মূল কথা কী ছিল, প্রকৃত পূজা, ঠিক আছে। তারা প্রকৃতির কিন্তু তারা উপাসনা করত। ওকে। তো আর্যদের ধর্মের মূল কথা ছিল প্রকৃতি পূজা। ওকে। নেক্সট দেখতে পাচ্ছ যে আর্যদের প্রধান ফসল কী ছিল, জব। ওকে। আর্যদের প্রধান ফসল ছিল জব, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ আর্য শব্দের অর্থ। তো আর্য শব্দের অর্থ কী, শ্রেষ্ঠ বা সুসভ্য, ঠিক আছে। শ্রেষ্ঠ বা সুসভ্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আর্য শব্দের অর্থ কী, তো এটা কিন্তু মনে রাখবে। ওকে। তারপর কী হচ্ছে না, পিতৃতান্ত্রিক সমাজ। এই যে আর্য যে সভ্যতা ছিল, এদের সমাজটা ছিল কি পিতৃতান্ত্রিক সমাজ। আমরা এর আগে যখন সিন্ধু সভ্যতা ক্লাস করেছি তো সেখানে দেখেছিলাম কি না, তারা ছিল মাতৃতান্ত্রিক সমাজ, ঠিক আছে। আর আর্যরা হচ্ছে, আর্য যে মানে সভ্যতা ছিল সেটি হচ্ছে কি পিতৃতান্ত্রিক সমাজ। এই সময় এদের প্রধান বাহন কী ছিল, ঘোড়া, ঠিক আছে। তাদের প্রধান বাহন ছিল ঘোড়া। নেক্সট হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ মহিলা। দেখো পরীক্ষায় প্রশ্নগুলো আছে, অনেক সময় এরকম নাম দিয়ে দিবে, দিয়ে বলবে এরা কোন যুগের মহিলা ছিল, ঋগ বৈদিক যুগ না পরবর্তী বৈদিক যুগ, এরকম প্রশ্ন কিন্তু দেয়, ঠিক আছে। তো মনে রাখবে ঋগ বৈদিক যুগের কিছু গুরুত্বপূর্ণ মহিলা যাদের সেই সমাজে যথেষ্ট ভূমিকা ছিল, তাদের নাম কি অপলা, যোধা, বিশ্ববাড়া, মমতা, লোপামুদ্রা এবং ঘোষা। ওকে। তো এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষা কিন্তু যাতে প্রশ্ন আসে, ঠিক আছে। নেক্সট হলো কি না, এই সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক। দেখো আমরা যখন হরপ্পা সভ্যতা পড়ি তখন সেটা ছিল কি নগর কেন্দ্রিক, আর এই যে আর্য সভ্যতা এটা হচ্ছে গ্রাম কেন্দ্রিক। ওকে। আরেকটা মনে রাখবে যে এই সময় এদের সবথেকে গুরুত্বপূর্ণ পশু ছিল গাভী। গাভী মানে কী বলতো, যে গরু, হ্যাঁ। তো গরুটাকে তাদের গাভী বলা হতো সেই সময়। তো এটা ছিল তাদের সবথেকে গুরুত্বপূর্ণ পশু। তো ভিডিওর মাঝে একটা কথা বলি, যে তোমরা অনেক ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছ। আসলে ক্লাসটা আমি রাতে শ্যুট করছি তোমাদের জন্য, সারাদিন অফিসের পর থেকে মানে এই রাতে এসে তোমাদের জন্য একটু ফাঁকা সময় পাই আমি। তো একটু আওয়াজটাকে ইগনোর করার চেষ্টা করো। ওকে।
নেক্সট নেক্সট আমরা কি দেখো কিছু গুরুত্বপূর্ণ শব্দ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেই সময় কিছু শব্দ ছিল, তো যাদের অ্যাকচুয়ালি এখনকার আমাদের বাংলা অর্থ কী, তো পরীক্ষায় কিন্তু এখানে প্রশ্ন আসে। যেমন ইস্পা, ঠিক আছে, ইস্পার অর্থ কি গুপ্তচর, অর্থাৎ তারা গুপ্তচরকে কী নামে রাখতো, না স্পা নামে রাখতো। ওকে, একটা আমি তোমাদের জন্য প্রশ্ন রাখছি, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে বারিদ কথার অর্থ কী, ঠিক আছে, বারিদ কথার অর্থ কী তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, তারপর দেখো ব্রীহি বা বৃষি, ঠিক আছে, তো ব্রীহি মানে কি ধান, আর বৃষি মানে কি শস্য, মনে রাখবে। তবে সভা ও সমিতি এটা হচ্ছে কি রাজনৈতিক সংগঠন। সেই সময় মানে তাদের সভা এবং সমিতি, এই যে একটা মানে তাদের গ্রামে গ্রামে এগুলো কিন্তু হতো, ঠিক আছে। তো এটা ছিল কি রাজনৈতিক সংগঠন। তারপর হচ্ছে গ্রাম্যবাদীন, অর্থাৎ গ্রামের বিচারক, গ্রাম্যবাদীন মানে গ্রামের বিচারক। তারপর হচ্ছে পুরন্দর, পুরন্দর কথার অর্থ কি দুর্গ বা বন্দর ধ্বংসকারী। তারপর হচ্ছে শত অনিত্র, শত অনিত্র মানে কি না শত দ্বার বিশিষ্ট নৌকা। তারপর অগ্ন, অগ্ন মানে হচ্ছে কি গরু। তারপর হচ্ছে গিল্ড, গিল্ড মানে কি হচ্ছে ব্যবসায়ী সমিতি। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন এসেছে যে গিল্ড মানে কি, তা ব্যবসায়ী সমিতি। তো এখানে কিন্তু আরও অনেক শব্দ আছে, কিন্তু সেগুলো অতটাও ইম্পর্টেন্ট না, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো তোমাদের জন্য লিখে রেখেছি। আরও কয়েকটি আছে, 3-4টি, তো চলো ওটা আমরা দেখে নেব। তারপর দেখো কী আছে কুলপা, কুলপা মানে হচ্ছে কি পরিবার বা কুলের প্রধান। কুল মানে কি আমরা জানি বংশ, ঠিক আছে। তো সেই সময় কুলপা কাকে বলা হতো, পরিবার বা কুলের প্রধানকে বলা হতো কুলপা, ঠিক আছে। আচ্ছা, আর একটা আমার এখানে লেখা হয়নি, গহপতি, গহপতি মানে কি এরকম একটা টার্ম ছিল, গহপতি, গহপতি মানে কি গৃহের যে প্রধান, বাড়ির যে প্রধান তাকে গহপতি বলা হতো। ওকে, নেক্সট হচ্ছে কি উগ্র, উগ্র মানে কি ছিল পুলিশ, ঠিক আছে, সেই সময় পুলিশকে উগ্র বলা হতো। তারপর খুবই ইম্পর্টেন্ট ব্রহ্মবাদিনী, ব্রহ্মবাদিনী কাদের বলা হতো, যে নারীরা সারা জীবন দর্শন ও ধর্মতত্ত্ব আলোচনা করেন, ঠিক আছে। তো এমন কিছু নারী ছিল যারা সারা জীবন কী করতো, দর্শন ও ধর্মতত্ত্ব আলোচনা করতেন, তাদের বলা হয় ব্রহ্মবাদিনী। আর একটা ছিল কি সদ্যোদ্ধোহা, সদ্যোদ্ধোহা, ঠিক আছে। সদ্যোদ্ধোহা কাদেরকে বলা হতো, যারা শুধুমাত্র বিয়ের আগে পর্যন্ত বিদ্যাচর্চ করতো, বিয়ের পরে করতো না, যারা বিয়ের আগে পর্যন্ত বিদ্যাচর্চা করতো তাদের বলা হতো সদ্যোদ্ধোহা। দেখো তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে, সেখানে তোমরা আজকের ক্লাসে ফ্রি পিডিএফ পেয়ে যাবে। ওকে, তারপর নেক্সট আমরা দেখবো কিছু গুরুত্বপূর্ণ দেবতা, ঠিক আছে। তো ঋগ বৈদিক যুগের কিছু গুরুত্বপূর্ণ দেবতা ছিল, এবং পরবর্তী যে বৈদিক যুগ আসছে সেখানে কিছু গুরুত্বপূর্ণ দেবতা আছে, ঠিক আছে। তো ঋগ বৈদিক যুগের কিছু গুরুত্বপূর্ণ দেবতার নাম কি, ইন্দ্র, ঠিক আছে। ইন্দ্র কার দেবতা ছিল না, বৃষ্টির দেবতা ছিলেন ইন্দ্র, ঠিক আছে। তো ইন্দ্রকে ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা হিসেবে ধরা হয়। ওকে, নেক্সট হচ্ছে অগ্নি, অগ্নি কিসের দেবতা ছিলেন, অগ্নি আগুনের দেবতা ছিলেন, ঠিক আছে। অগ্নিকে ঋগ বৈদিক যুগে দ্বিতীয় প্রধান দেবতা হিসেবে মানে গণ্য করা হতো, ঠিক আছে। তাহলে প্রধান দেবতা ছিল ইন্দ্র এবং দ্বিতীয় প্রধান দেবতা কি ছিল, অগ্নি। ওকে, নেক্সট হচ্ছে বরুণ, বরুণ কিসের দেবতা ছিলেন, না জলের দেবতা ছিলেন বরুণ, ঠিক আছে। বরুণকে তৃতীয় প্রধান দেবতা হিসেবে গণ্য করা হতো। তাহলে পরীক্ষার প্রশ্ন এটা আছে, যেখান থেকে প্রশ্ন তোমার যেভাবে আসবে সেটা হচ্ছে যে ইন্দ্র কিসের দেবতা ছিল, বা ঋগ বৈদিক যুগের প্রধান দেবতার নাম কী ছিল, ঠিক আছে। অগ্নি কিসের দেবতা ছিল, বা ঋগ বৈদিক যুগে দ্বিতীয় উল্লেখযোগ্য দেবতার নাম কী ছিল, বা বরুণ কিসের দেবতা ছিল, এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, নেক্সট হচ্ছে বৈদিক সাহিত্য, নেক্সট হচ্ছে বৈদিক সাহিত্য। দেখো বৈদিক সাহিত্য এখানে কিন্তু অনেক রকমভাবে ছিল, স্মৃতি, শ্রুতি, বেদাঙ্গ, অনেক কিছু আছে, বাট যেগুলো অ্যাকচুয়ালি আমরা মনে রাখতে হবে পরীক্ষাতে, আমি সেইভাবে কিন্তু লিখে রেখেছি। অত কিন্তু আমরা ডিটেলসে যাইনি, কারণ অতটা কিন্তু আমার দরকার নেই। আমার শুধুমাত্র পুলিশ বলে না, পুলিশ, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, এরকম অনেকগুলো পরীক্ষা আছে যেগুলো শুধুমাত্র আমি যেভাবে লিখে রেখেছি এইভাবে পড়লে কিন্তু তোমরা ইজিলি এই সমস্ত টপিকগুলো তোমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে। তো বৈদিক সাহিত্যের মধ্যে 4টি ইম্পর্টেন্ট যে মানে বেদের যে পাঠগুলো আছে সেটা হচ্ছে কি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এখান থেকে কিন্তু প্রশ্ন ম্যাক্সিমাম সময় আসে। একটা হচ্ছে কি না, এটা প্রশ্ন আসে যে দুটি মহাকাব্য কী ছিল বৈদিক যুগে, মোটামুটি রামায়ণ, একটি মহাভারত, ঠিক আছে। আচ্ছা, পুরাণ কতগুলি ছিল, পরীক্ষা অনেক প্রশ্ন আসে যে টোটাল কতগুলি পুরাণ ছিল, তো মনে রাখবে 18টি পুরাণ ছিল টোটাল, 18টি, হ্যাঁ। এদের মধ্যে মৎস্য পুরাণ ছিল সবচেয়ে প্রাচীন, তো সবচেয়ে প্রাচীন পুরাণের নাম কী বলো, মৎস্য পুরাণ। ওকে, উপবেদ করেছিল 4টি উপবেদ ছিল, আমরা পরে পড়বো সব কিছু। ওকে, দর্শন ছিল 6টি, ঠিক আছে। এবার আমরা দেখব ঋগ্বেদ। তাহলে এবার আমরা কি দেখব,
না ঋগ্বেদ। ঠিক আছে, তো ঋগ্বেদ থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি না প্রথমে প্রশ্ন আসবে পরীক্ষায় যে ঋগ্বেদে টোটাল কতগুলি শ্লোক ছিল। ঠিক আছে, 1028টি শ্লোক ছিল। অ্যাকচুয়ালি 1028টি শ্লোক মানে কী বলতো, যে ওম যে মন্ত্রটা ছিল, ঠিক আছে, সেটি টোটাল 1028 বার মানে উচ্চারণ করা হয়েছিল। ওকে, নেক্সট হচ্ছে কি যে ঋগ্বেদ কোন সময় রচিত হয়েছিল। ঠিক আছে, 1400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে সরস্বতী নদীর তীরে এটি রচিত হয়েছিল। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট হচ্ছে কি না এই ঋগ্বেদেই কিন্তু গায়ত্রী মন্ত্র আছে। ঠিক আছে, তো গায়ত্রী মন্ত্র কোথায় আছে না ঋগ্বেদে, যেটি সাবিত্রীর উদ্দেশ্যে তোমার মানে গাওয়া হয়েছিল। ঠিক আছে, তো পরীক্ষা প্রশ্ন আসবে এটা। ঠিক আছে, যে গায়ত্রী মন্ত্র আমরা কোথায় পাই না ঋগ্বেদে পাই। ওকে, আচ্ছা, তারপর পরীক্ষা প্রশ্ন আসে যে সবচেয়ে বেশি আলোচিত নদীর নাম কী ছিল না সরস্বতী নদী। ঠিক আছে, তো বর্তমান তোমরা জানো সরস্বতী নদী এখন আর কোনো চিহ্ন নেই। ঠিক আছে, তো এই সরস্বতী নদীর নাম কিন্তু সব থেকে বেশি আলোচনা করা হয়েছে এই ঋগ্বেদে। ওকে, তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ঋগ্বেদের যে দশম মণ্ডল আছে তার যার নাম কি পুরুষ সূক্ত। হ্যাঁ, তো ঋগ্বেদের দশম মণ্ডল পুরুষ সূক্ত, সেখানে কি আছে না জাতিপ্রথা বা বর্ণপ্রথার কথা জানা হয়েছে। বর্ণপ্রথা যে 4টি ভাগের কথা আমরা জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ঠিক আছে, এই যে জাতিপ্রথা বা বর্ণপ্রথার এই কথাটা কিন্তু আমরা ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ত থেকে আমরা জানতে পারি। ওকে, নেক্সট হচ্ছে কি না এই ঋগ্বেদের যে সপ্তম মণ্ডল আছে সেখান থেকে কী জানা যায় যে রাজা সুদাসের সাথে 10 রাজার যুদ্ধের কাহিনী, এটা কিন্তু জানা যায় এই ঋগ্বেদের সপ্তম মণ্ডল থেকে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই যুদ্ধটি কোথায় হয়েছিল না পুরুষানি বা রাভি নদীর তীরে কিন্তু যুদ্ধটি হয়েছিল। আচ্ছা, তাহলে এখান থেকে বুঝতে পারলে যে রাভি নদী, যাকে আমরা বর্তমানে কী নামে জানি, রাভিকে বর্তমানে আমরা ইরাবতী নামে জানি। ঠিক আছে, তো রাভি বা ইরাবতী নদী যেটা আছে আর কি, এর প্রাচীন নাম কী ছিল পুরুষানি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। ওকে, তারপর নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি না যে ঋগ্বেদ যারা পাঠ করতো তাদেরকে বলা হতো হোত্রী, হয় ওকার তয়রা ফেলা দীর্ঘই হোত্রী। ঠিক আছে, তো আমরা ঋগ্বেদ থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট দেখলাম। নেক্সট আমরা দেখব সামবেদ। এবার আমরা কী দেখবো না সামবেদ। সামবেদে কী নিয়ে আলোচনা করা হয়েছে, সঙ্গীত নিয়ে আলোচনা করা হয়েছে। ঋগ্বেদে কি দেখলাম বিভিন্ন যে মন্ত্র যেগুলো আছে আর কি সেগুলো আমরা ঋগ্বেদে দেখতে পেলাম। আর সামবেদে বিভিন্ন তোমার যে সঙ্গীত নিয়ে আলোচনা হচ্ছে সামবেদে। নেক্সট আমরা দেখব কি সামবেদ। সামবেদে কী নিয়ে আলোচনা হয়েছে, সঙ্গীত নিয়ে আলোচনা করা হয়েছে সামবেদে। ওকে, এবং কী আছে না দেবতাদের উদ্দেশ্যে যে গীতিমন্ত্র, গীত মানে কি এই গানের কথাই বলা হয়েছে। ঠিক আছে, তো দেবতাদের উদ্দেশ্যে গীতিমন্ত্র বা সঙ্গীত নিয়ে আলোচনা করেছে কোথায় সামবেদে। আর একটা কথা মনে রাখবে যে সামবেদে কিন্তু ধ্রুপদ যে রাগ আছে এই ধ্রুপদ রাগের কথা জানা যায় সামবেদ থেকে। ঠিক আছে, আর সামবেদে কী হয়েছে না সামবেদের যে পাঠকারী যারা পাঠ করতো সামবেদ তাদের বলা হতো উদ্গাত্রী। ওকে, নেক্সট হচ্ছে যজুর্বেদ। ঠিক আছে, যজুর্বেদ থেকে আমরা কী জানতে পারি, বিভিন্ন যজ্ঞের কথা বা যুদ্ধের কথা আমরা জানতে পারি। ঠিক আছে, যজ্ঞ বা যুদ্ধের কথা আমরা জানতে পারি। ওকে, তো এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। ঠিক আছে, ঋগ্বেদ থেকে জানতে পারি, সামবেদ থেকে জানতে পারি, যজুর্বেদ থেকে জানতে পারি, অথর্ববেদ, এগুলো পরীক্ষার প্রশ্ন আসে। তাহলে যজুর্বেদ থেকে আমরা যজ্ঞের কথা বা যুদ্ধের কথা জানতে পারি। এখানে টোটাল কতগুলি শ্লোক আছে, 1549টি শ্লোক আছে। এবং যজুর্বেদ যারা পাঠ করে তাদের কী বলা হয় উদ্ভার্য। তাহলে আমরা ঋগ্বেদ যারা পাঠ করে তাদেরকে বললাম হোত্রী, সামবেদ বললাম উদ্গাত্রী, এবং যজুর্বেদ যারা পাঠ করে তাদের বলা হয় উদ্ভার্য। ওকে, আচ্ছা, এবং এই যজুর্বেদকে আরেকটা কথা বলা হয় উৎসর্গের প্রার্থনা নামে কিন্তু যজুর্বেদ পরিচিত। ঠিক আছে, যদি বলে উৎসর্গের প্রার্থনা কোন বেদকে বলা হয় তো যজুর্বেদকে, কারণ এখানে বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে। ওকে, নেক্সট আমরা দেখব অথর্ববেদে টোটাল 711টি স্তোত্র বা শ্লোক আছে। ঠিক আছে, আর এই অথর্ববেদ থেকে আমরা কী জানতে পারি, অথর্ববেদ থেকে আমরা ভারতীয় জাদুবিদ্যা সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখবে। আর একটা জিনিস কি যে অথর্ববেদে কিন্তু অনার্যদের সম্পর্কে বলা হয়েছে। দেখো আর্যরা যখন ভারতে আসে তো আর্যরা বাদে সেই সময় যারা ছিল ভারতে অলরেডি তাদেরকে অনার্য হিসেবে ধরা হতো, কারণ তারা আর্য ছিল না। ঠিক আছে, তো এই অথর্ববেদে অনার্যদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে, তারপরে তাহলে অথর্ববেদ আমাদের শেষ হয়ে গেল। তাহলে আমরা 4টা বেদ দেখলাম, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি না আমরা এই সমস্ত বেদ থেকে কিসের কথা জানতে পারি, এটা কিন্তু মনে রাখবে। আর তারপর হচ্ছে কি যে পাঠকারীদের নামগুলো মনে রাখবে। আর কিছু ইম্পর্টেন্ট যেমন ঋগ্বেদের যে সপ্তম মণ্ডল, দশম মণ্ডল যেটা বললাম সে পয়েন্টগুলো মনে রাখবে। আর ওই
সাবিত্রীর উদ্দেশ্যে যে গায়ত্রীর মতো পাঠ করা হয়, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা পরীক্ষা অনেকবার এসেছে, যে উপনিষদ শব্দের অর্থ কী। তো উপনিষদ শব্দের অর্থ হচ্ছে পাশে বসা বা নিকটে বসা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষা পারপাসে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি উপনিষদ প্রথম ইংরেজিতে অনুবাদ করেন কে। তো কে করেছিলেন? চার্লস উইলকিন্স। কী নাম বললাম? চার্লস উইলকিন্স। ইনি কিন্তু গীতারও অনুবাদ করেছিলেন ইংরেজিতে। ঠিক আছে, তো উপনিষদের প্রথম ইংরেজি অনুবাদ করেছিলেন চার্লস উইলকিন্স, এবং তার সঙ্গে তিনি গীতারও কিন্তু ইংরেজি অনুবাদ করেছিলেন। ওকে, তারপরে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সত্যমেব জয়তে এই কথাটি কোথায় আছে। তো মুন্ডক উপনিষদের একটি পার্ট মুন্ডক উপনিষদ। এই মুন্ডক উপনিষদ থেকে আমরা সত্যমেব জয়তে সম্পর্কে জানতে পারি। তোমরা কমেন্টে জানাবে যে সত্যমেব জয়তের কথার অর্থ কী। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় এসেছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব উপবেদ। তো এখান থেকে আমরা আগে জানতে পেরেছিলাম যে উপবেদ টোটাল 4টি আছে। তো এখান থেকে প্রশ্ন আসবে, উপবেদের যে 4টি ভাগ আছে, তো সেই উপবেদগুলি কোনটি কিসের জন্য বিখ্যাত, বা কোনটি থেকে আমরা কী জানতে পারি। ঠিক আছে, তো প্রথমে দেখছি আয়ুর্বেদ। তো আয়ুর্বেদ থেকে আমরা কী জানতে পারি না, চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ মেডিকেল সায়েন্স সম্পর্কে কিন্তু আমরা আয়ুর্বেদ থেকে জানতে পারি। নেক্সট হচ্ছে কি না ধনুর্বেদ অর্থাৎ যুদ্ধবিদ্যা। ঠিক আছে, ধনুর্বেদ থেকে আমরা কী জানতে পারি না যুদ্ধবিদ্যা। তাহলে দেখো আমরা যজুর্বেদ যেটা ছিল, ঠিক আছে, বেদের একটা যে পার্ট ছিল যজুর্বেদ, এই যজুর্বেদ থেকেও কিন্তু আমরা যুদ্ধবিদ্যা জানতাম। তা যজুর্বেদ থেকে যুদ্ধবিদ্যা জানতে পারছিলাম, এবং এই ধনুর্বেদ যেটা আছে এখান থেকেও কিন্তু আমরা যুদ্ধকলা জানতে পারছি। তাহলে এটুকু বলতে পারি আমরা যে যজুর্বেদের উপবেদের নাম কি, ধনুর্বেদ। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট হচ্ছে গান্ধর্ববেদ। ঠিক আছে, গান্ধর্ববেদ থেকে আমরা কী জানতে পারি না সঙ্গীত সম্পর্কে জানতে পারি। তাহলে আমরা সামবেদ থেকেও দেখেছিলাম কি না সঙ্গীত সম্পর্কে জানতে পারছিলাম। তাহলে সামবেদের একটা উপবেদের নাম কী হয়ে যাবে, গান্ধর্ববেদ। ওকে, তারপর হচ্ছে শিল্পবেদ। শিল্পবেদ থেকে আমরা কী জানতে পারি, শিল্প এবং স্থাপত্য সম্পর্কে আমরা জানতে পারি। ওকে, নেক্সট তাহলে এবার আমরা দেখব পরবর্তী বৈদিক যুগ। তাহলে ঋগ বৈদিক যুগের যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমরা পড়লাম। এবার পরবর্তী বৈদিক যুগের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পড়বো, তাহলেই কিন্তু আমাদের এই আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখো পরবর্তী বৈদিক যুগের সময়কালটা দেখে নাও, 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, তাহলে ঋগ বৈদিক যুগের সময় ছিল কি 1500 থেকে 1000, এবং পরবর্তী বৈদিক যুগের সময় হচ্ছে কত, 1000 থেকে 600। তো প্রথমে বলি এই পরবর্তী বৈদিক যুগে এসে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আর্যরা। তারপরে আর্যরা কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। তারা ব্যাপকভাবে কিন্তু তাদের ওই চাষবাস বলো বা তাদের যে সমাজের একটা পরিবর্তন ঘটছে, তো সেগুলো আমরা কিন্তু পয়েন্ট পয়েন্ট দেখব। তো পরবর্তী বৈদিক যুগে কী বলা হচ্ছে না, একে মহাকাব্যের যুগ বলা হচ্ছে, কারণ এই সময় রামায়ণ মহাভারত কিন্তু এই সময়তেই লেখা হচ্ছে। ঠিক আছে, তো মহাকাব্যের যুগ কোন যুগকে বলা হচ্ছে না, পরবর্তী বৈদিক যুগকে বলা হচ্ছে। ওকে, এই সময়তে কী করছে না, বাল্মীকি লিখছে রামায়ণ এবং ব্যাসদেব কী লিখছেন, মহাভারত। ঠিক আছে, এই সময় দুজন গুরুত্বপূর্ণ মহিলার নাম কী ছিল, গার্গী এবং মৈত্রেয়ী। দেখো ঋগ বৈদিক যুগে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ মহিলার নাম দেখেছিলাম, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে মাত্র দুজন মহিলার নাম দেখতে পাচ্ছি। এর কারণ কি, কারণ ঋগ বৈদিক যুগে যখন চলছিল আর কি, তখন আর্যরা কিন্তু মহিলাদেরকে যথেষ্ট সম্মান করতো, মহিলাদেরকে তাকে যথেষ্ট পদ ছিল। কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে কিন্তু মহিলাদেরকে কিন্তু সেই সম্মানটা দেওয়া হতো না, পুরোপুরি একদম মানে পিতৃতান্ত্রিক সমাজ প্রথম থেকে ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এটা কিন্তু খুব র্যাপিডভাবে কিন্তু সমাজে দেখা দিয়েছিল। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু এখানে বিভিন্ন রকম আমরা দেখবো বাল্যবিবাহ, বিধবা বিবাহ, এই যে ব্যাপারগুলো যেগুলো আমরা সবই কিন্তু এখানে দেখতে পাবো। ঠিক আছে, তারপরে দেখো এই যুগের প্রধান দেবতাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওখানে আমরা দেখছিলাম কি ইন্দ্র, অগ্নি, বরুণ, কিন্তু এই জায়গায় এসে আবার দেবতা চেঞ্জ হচ্ছে। এই জায়গায় প্রধান দেবতা যারা ছিল পরপর, প্রথমে ছিল ব্রহ্মা, তারপর ছিল বিষ্ণু এবং শিব। এই তিনজন ছিলেন মানে পরবর্তী বৈদিক যুগের শ্রেষ্ঠ দেবতা। ওকে, আর একজন প্রধান যে ব্যক্তিত্ব শ্রীকৃষ্ণ, এই শ্রীকৃষ্ণর মানে এই পরবর্তী বৈদিক যুগের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন এই শ্রীকৃষ্ণ। ওকে, নেক্সট হচ্ছে কি, তো বৈদিক সভ্যতার কোন পাঠে আর্যরা লোহার ব্যবহার শিখছে, তো পরবর্তী বৈদিক যুগে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে না, পরবর্তী বৈদিক যুগে আর্যরা কী করতো, মৃতদেহকে দাহ করতো। ঠিক আছে, ঋগ বৈদিক যুগে কী করতো এটা আমরা কিন্তু এক্স্যাক্টলি জানতে পারিনি, কিন্তু পরবর্তী বৈদিক যুগে যেটা হয় সেটা হচ্ছে কি না, তারা মৃতদেহকে দাহ করতো। নেক্সট দেখো যে এই সময় এদের অর্ধযাযাবর জাতি হিসেবে গণ্য করা হতো। অর্থাৎ কি, কেন তাদের অর্ধযাযাবর জাতি হিসেবে ধরা হয়েছিল, তার কারণ হচ্ছে কিনা এই সময় তারা ভারতে বিভিন্ন প্রান্তে মানে যাচ্ছে, সেখানে তারা নিজেদের মতো ব্যবসা বাণিজ্য করছে, তারা নিজেদের মতো চাষবাস করছে, এবং তারা কী করতো, তারা মনে করতো তারাই শ্রেষ্ঠ, তারা ছাড়া যারা ছিল তাদেরকে অনার্য হিসেবে তারা ধরতো এবং তাদের উপর অত্যাচার করতো। তো তারা এই জন্য তারা অর্ধযাযাবর হিসেবে পরিচিত ছিল। ওকে, নেক্সট হচ্ছে যে
যে এই যে পরবর্তী যুগে দুজন শ্রেষ্ঠ পুরোহিতের নাম কী ছিল? বশিষ্ঠ এবং বিশ্বামিত্র। পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে, ঠিক আছে? বশিষ্ঠ এবং বিশ্বামিত্র কে ছিলেন? তো পরবর্তী যুগে দুজন শ্রেষ্ঠ পুরোহিত ছিলেন। ওকে। আরেকটা হচ্ছে গাভিষ্টি। এই প্রশ্নটাও কিন্তু আমরা পরীক্ষা অনেকবার দেখেছি। গাভিষ্টি কথার অর্থ কী? তো গাভিষ্টি কথার অর্থ হচ্ছে গাভীর সন্ধান। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল মোটামুটি আমাদের এই আর্য সভ্যতা থেকে কমপ্লিট একটা ক্লাস। দেখো আমি তোমাদের জন্য যেভাবে লিখে ক্লাস করালাম, মানে তুমি আশা করছি এভাবে ক্লাস পাবে না ইউটিউবে, হয়তো পাবে, সেখানে কিন্তু পেড ভার্সন। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে হেল্প করার, তোমরা ভালোভাবে পড়াশোনা করো। তোমরা আমাকে আবদার করছো যে স্যার আমাকে ক্লাস দিন, দাদা আমাদের ক্লাস দিন, আমাদের এবার চাকরিটা পেতে হবে। তো আমি আমার দিক থেকে যতটা পারছি আমি সাহায্য করছি। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আর যেভাবে রেগুলার ক্লাস করানো হচ্ছে রেগুলার ক্লাসগুলো করো, ঠিক আছে? আর পিডিএফগুলো নিয়ে নাও, নিয়ে কিন্তু ঠিকঠাক পড়াশোনা করো। আর যেভাবে আমি এখানে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আলোচনা করছি, তোমরা জাস্ট এগুলো যদি পড়ে যেতে পারো, তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষাতে এই সমস্ত টপিক থেকে কোনো প্রশ্ন আটকাবে না। ঠিক আছে? আমার দেখো মোটামুটি সব বই পড়া আছে, ঠিক আছে? তো সমস্ত কিছু আমি একটা জিস্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু এখানে আলোচনা করছি। তো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। জাস্ট তোমরা এটুকুই করো, আর বেশি কিছু করতে হবে না, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।